নমস্কার। আমাদের দিবা বিভাগের স্কাউটদের নিবেদন বাংলার বিপ্লব। আমাদের এই নাটকের মাধ্যমে আমরা বাংলার সশস্ত্র বিপ্লবের সেই অদম্য আপসীন চেতনাকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করেছি। প্রবল পরাক্রমশালী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যখন বাংলার যুবকেরা কলম ছেড়ে হাতে তুলে নিয়েছিলেন পিস্তল, বাংলার এই বিপ্লবীদের দেশপ্রেমের ইতিহাস এক স্বর্ণময় অধ্যায়। যদিও বর্তমানে তাদের অনেককেই আমরা ভুলতে বসেছি, আসুন স্মৃতিচারণ করি। 1756 সালের 15 এপ্রিল বাংলার সিংহাসনে বসলেন নবাব সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের আকাশে তখন চক্রান্তের কালো মেঘ, শত্রু ঘরে বাইরে। প্রধান বিরোধী তাঁরই সেনাপতি মির্জাফর আলী খাঁ। প্রথমে সিরাজের পাশেই ছিলেন বণিক রাজা জগৎ শেঠ, তামাম বাংলার সবচেয়ে ধনী ব্যবসায়ী। এহেন জগৎ শেঠকেই কিনা প্রকাশ্য রাজসভায় চড় মেরে বসলেন উদ্ধত নবাব সিরাজ। This is for you. না না না, আমি কোনোভাবেই মানতে পারবো না। ইংরেজ কোম্পানির সঙ্গে কোনো রকম আপোষ করবো না আমি। শেঠজি, যুদ্ধের জন্য আমাদের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, অন্তত 3 কোটি স্বর্ণমুদ্রা। 3 কোটি স্বর্ণমুদ্রা নবাব! এই মুহূর্তে রাজকোষ থেকে এত পরিমাণ বিপুল অর্থ দেওয়া সম্ভব নয়। এত বড় স্পর্ধা! ক্রুদ্ধ জগৎ শেঠও সামিল হলেন সিরাজ বিরোধী শিবিরে। তাদের তিনি বোঝালেন, একটা বড় মাপের পালাবদল ঘটাতে হলে পাশে চাই তার বন্ধু প্রখর বুদ্ধি সম্পন্ন কৃষ্ণচন্দ্র রায়কে। বাংলায় এক বড় মাপের পালাবদলের প্রয়োজন। ঠিক ঠিক প্রয়োজন। তাহলে এ বিষয়ে আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের খবর দেওয়া উচিত। উত্তম প্রস্তাব শেঠজি। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তখন কৃষ্ণনগরের সিংহাসনে। বন্ধুর অপমানের খবর পেয়ে আড়াল থেকে বিরোধীদের পরামর্শ দিতে রাজি হলেন কৃষ্ণচন্দ্র। কি করা যায়? নবাবকে পরাজিত করার কি উপায়? নিষ্ক্রিয় থাকতে হবে। যুদ্ধে সবাইকে নিষ্ক্রিয় থাকতে হবে। তবে তাই হোক। হ্যাঁ, তাই হোক। 1757 23 জুন পলাশীর প্রান্তর। ক্লাইভের কাছে পরাজিত হলেন নবাব সিরাজউদ্দৌলা। 1757 পলাশীর যুদ্ধের পরে প্রায় 1 শতকে বিচ্ছিন্ন কিছু কৃষক বিদ্রোহ এবং উপজাত বিদ্রোহ সংগঠিত হলেও দেশব্যাপী কোনো বিপ্লব সংগঠিত হয়নি। এরপর 1757 সালের পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতে শুরু করে। 100 বছর পরে অর্থাৎ 1857 সালে এমন কি হলো যে সমস্ত ভারতবর্ষ জুড়ে এত বড় একটি বিদ্রোহ শুরু হলো? আপনাদের জানিয়ে রাখি, সেই সময় সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় ইংরেজদের তৈরি নতুন এনফিল্ড রাইফেল। সেই সময় একটি গুজব ছড়ায় এই নতুন রাইফেলে যে গুলি ব্যবহার করা হয় সেই গুলির প্যাকেট গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি করা, যার কারণে সৈনিকদের মধ্যে মত পার্থক্য দেখা যায়। ফেব্রুয়ারি 1857 সালে ভারমপুর নামক স্থানীয় সৈনিকরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে। অন্যদিকে ব্যারাকপুর নামক জায়গায় মঙ্গল পাণ্ডে নামক একজন সৈনিক এইগুলি ব্যবহার করতে অস্বীকার করলে তার উপরে ইংরেজ অফিসাররা তার উপর চাপ সৃষ্টি করে, যার কারণে মঙ্গল পাণ্ডে সেই অফিসারকে গুলি করে হত্যা করে, যার কারণে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। শুনিলাম বহরমপুর সেনা ছাউনিতে সৈন্যরা রাইফেলের মোড়ক ব্যবহার করিতে নারাজ। লেফটেন্যান্ট জেনারেল, শুনিলাম নাকি বহরমপুর সেনা ছাউনিতে সৈন্যরা রিভল্ট ঘটাইয়াছে। না না,
এই অবিচার আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সহ্য করা যাচ্ছে না। শেষ পর্যন্ত 1857 সালের এই বিদ্রোহ ব্যর্থ হয়। এই বিদ্রোহ শেষ হওয়ার পর ইংল্যান্ডের রানী লর্ড ক্যানিংয়ের কাছে একটি চিঠি পাঠান। এই চিঠির ঘোষণা অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত করা হয় এবং ভারতের শাসন রানীর হাতে চলে যায়। সিপাহী বিদ্রোহের পরে সংগঠিত উপজাতি বিদ্রোহগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল মুন্ডা বিদ্রোহ। মুন্ডা উপজাতিরা মূলত শান্তিকামী ছিল, কিন্তু ব্রিটিশদের শোষণ ও বৈষম্য তাদের দেওয়ালে পেট ঠাকিয়ে দিয়েছিল। মুন্ডা বিদ্রোহ, যা উলগুলান নামে পরিচিত, ভারতের ব্রিটিশ বিরোধী আদিবাসী আন্দোলনের ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 1899 থেকে 1900 সালের মধ্যে বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি অঞ্চলে এই বিদ্রোহ সংগঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন কালজয়ী আদিবাসী নেতা বিরসা মুন্ডা। মুন্ডাদের এই প্রাচীন খুঁতকাটি প্রথা বা যৌথ মালিকানায় ব্রিটিশরা খারিজ করে দেয় এবং জমিদারি বা ব্যক্তিগত মালিকানা স্থাপন করে। বহিরাগত জমিদার, মহাজন এবং ব্যবসায়ীদের মুন্ডারা দিকু বলতো। এই দিকুরা চড়া সুদের ঋণে মুন্ডাদের জমি দখল করে তাদের ভূমিহীন শ্রমিকে পরিণত করত। দিকুদের প্রবল অত্যাচারের ফলে তারা বিদ্রোহ নেমে আসে। বিরসা মুন্ডা কেবল একজন বিদ্রোহী নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক। তার স্বপ্ন ছিল একটি স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করা, যেখানে রানী ভিক্টোরিয়ার কোনো শাসন থাকবে না। সালের জানুয়ারি মাসে ডোমবাড়ি পাহাড়ের মুন্ডাদের সাথে ব্রিটিশদের চূড়ান্ত লড়াই হয়, যা ডোমবাড়ি পাহাড়ের যুদ্ধ নামে পরিচিত। ব্রিটিশরা আধুনিক বন্দুক ব্যবহার করে শত শত নিরপরাধ আদিবাসীদেরকে হত্যা করে। যুদ্ধে বিরসা মুন্ডা ধরা পড়েন এবং 9 জুন রাঁচি জেলে মাত্র 25 বছর বয়সে কালজয়ী নেতা বিরসা মুন্ডার কলেরায় মৃত্যু হয়। এরপর বিংশ শতকের শুরুতে আবির্ভাব হলো অগ্নিযুগের। ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন বাঙালি যুবকরা। এরপর তৈরি হয় বিভিন্ন বিপ্লবী সংগঠন। তরুণ বিপ্লবীদের মধ্যে প্রথম ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। অনুশীলন সমিতির বারিনচন্দ্র ঘোষ ও হেমচন্দ্র কানুঙ্গোর নির্দেশে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কানাইলাল দত্তের বদলে কিংসফোর্ড হত্যার অভিগমন করলেন। বারিন্দা, কানাই তৈরি তো? না রে, কানাইয়ে গুরুতর ডায়রিয়া হয়েছে, সময় মতো সুস্থ হতে দুর্বল থাকবে, ওকে পাঠানো যাবে না। তাহলে কি উপায়? ঠিক আছে, তবে তাই হোক। এই কিংসফোর্ডের অত্যাচারে মানুষ বড় পীড়িত, এর একটা প্রতিবাদ করতেই হবে। কিন্তু যাবে কে? কানাই যে অসুস্থ। না, এভাবে আর থাকা যাবে না। এবার যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দিদি, আমি তোমার সাথে প্রফুল্লকে পাঠাচ্ছি, তুমি যাবে তো?
মারিন্দা, তোমার কথা আমার জন্য প্রস্তাব। এই মাতৃভূমি বিশৃঙ্খলা মোচনে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে আমি সবসময় তোমার পাশে আছি। বিজয়ী ভব। কিংসফোর্ডের গাড়ির বদলে ক্ষুদিরাম ও প্রফুল্ল মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডির গাড়িতে বোমা মারেন। প্রফুল্ল চাকি ব্রিটিশ বাহিনীর হাতে ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন এবং নিজেই নিজের মাথায় গুলি করেন। ক্ষুদিরাম বসু ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়েন। অবশেষে 1908 সালের 11ই আগস্ট বিহারের মুজাফফরপুর জেলে তার ফাঁসি হয়। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এরপর অগ্নিযুগের এক পরাক্রমশালী বীরের নাম বাঘা যতীন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এক অবিসংবাদী বীরের নাম। তিনি ছিলেন এক অদ্বিতীয় সংগঠক এবং অসামান্য সাহস ও বীরত্বের অধিকারী। ঋষি অরবিন্দ ঘোষের সান্নিধ্যে এসে তিনি সশস্ত্র বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হন। তিনি বাংলার বিভিন্ন বিচ্ছিন্ন বিপ্লবী গোষ্ঠীগুলিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী কেন্দ্রীয় সংগঠন তৈরি করেন, যা যুগান্তর দল নামে পরিচিত। 9ই সেপ্টেম্বর 1915 সালে বুড়িবালাম নদীর তীরে যতীন মুখোপাধ্যায় এবং তার 4 সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল ব্রিটিশ বাহিনীর মুখোমুখি হন। একপাশে ব্রিটিশদের আধুনিক মেশিন গান এবং বিশাল পুলিশ বাহিনী, অন্যদিকে বিপ্লবীদের হাতে সাধারণ মাউজার পিস্তল। ওদের শক্তি আধুনিক অস্ত্রশস্ত্র, কিন্তু আমাদের শক্তি বারাসুরের জঙ্গল। আমরা মরব, তবে এ জাতি থাকবে। গুরুতর আহত অবস্থায় পরের দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর 1915 সালে বালাসোর হাসপাতালে এই বিপ্লবীর মৃত্যু হয়। বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই 3 বিপ্লবী বিনয়, বাদল, দীনেশ বা বিবাদী নামে পরিচিত। বর্তমানে মধ্য কলকাতার ডালহাউসি স্কোয়ার অঞ্চলটি পুনর্নামকরণ করা হয়, যা বিবাদী বাগ নামে পরিচিত। 1930 সালের 8ই ডিসেম্বর এই 3 তরুণ বিপ্লবী ব্রিটিশ শাসনের প্রাণকেন্দ্র কলকাতার রাইটার্স বিল্ডিং
বা বর্তমানে মহাকরণে আক্রমণ করেন। তাদের মূল লক্ষ্য ছিল অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্স কর্নেল N.S. সিমসনকে হত্যা করা। বাদল গুপ্ত ঘটনাস্থলেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় বসু নিজের মাথায় গুলি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের ক্ষতে বারবার আঙুল ঢুকিয়ে সেপটিক তৈরি করেন এবং 13ই ডিসেম্বর তার মৃত্যু হয়। দীনেশ গুপ্ত ঘটনাস্থলে আত্মহত্যার চেষ্টা করেও বেঁচে যান। পরবর্তী বিচারের মাধ্যমে 1931 সালের 7ই জুলাই আলিপুর জেলে তার ফাঁসি হয়। প্রায় 200 বছর ব্যাপী এহেন সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। আজ বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধতার এক অনন্য প্রতীক। আমাদের এই নাটকের মধ্যে আমাদের যুব স্কাউটরা এবং তাদের চরিত্রের ব্যাপারে আমি বলছি। অনিরুদ্ধ পাল স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড ন্যারেটর, প্রিয়াংশু চ্যাটার্জি মিস্টার ওয়াটস, কর্নেল বগ অ্যান্ড আদার ব্রিটিশ, প্রত্যুষ সাহা নবাব সিরাজদৌল্লা, বিপ্লবী বাঘা যতীন এবং অন্যান্য ভারতীয়, প্রীতম কোলে মির্জাফর আলী খান, বিপ্লবী ক্ষুদিরাম বোস, মঙ্গল পাণ্ডের ভাই ঈশ্বর পাণ্ডে এবং বাঘা যতীনের সঙ্গী জ্যোতিষ পাল, ঋষভ সিং, কালজয়ী নেতা বিরসা মুন্ডা, মঙ্গল পাণ্ডে, বিপ্লবী হেমচন্দ্র কানুঙ্গ এবং নবাব সিরাজদৌল্লার হাতপাখা, সমৃদ্ধ হালদার, বারিনচন্দ্র ঘোষ এবং বিপ্লবী বিনয় বসু, দেবজিৎ সিং, ব্রিটিশ রাজ লর্ড ক্লাইভ এবং অন্যান্য ব্রিটিশ, উজান দত্ত, বাংলার ধনী ব্যবসায়ী জগৎ শেঠ এবং অন্যান্য ব্রিটিশ রূপে তিনি ছিলেন, সুকৃত দাস, লেফটেন্যান্ট জেনারেল অ্যান্ড নীরেন দাশগুপ্ত, অরিক বুদুক, ক্ষুদিরাম বসুর সাথী প্রফুল্ল চাকি, বাঘা যতীনের সঙ্গে বুড়িবালাম যুদ্ধে নামেন চিত্তপ্রিয় রায়চৌধুরী এবং অন্যান্য ভারতীয় চরিত্র, অর্কদীপ রাস, রাজা কৃষ্ণচন্দ্র, দীনেশ গুপ্ত এবং অন্যান্য ভারতীয় রূপে কাজ করেন, দিবাকর মণ্ডল, কানাইলাল দত্ত, মনোরঞ্জন সেনগুপ্ত এবং মঙ্গল পাণ্ডের সাথী এবং অন্যান্য ভারতীয় ভূমিকাও তিনি নেবেন, সুপ্রতিম ঘোষ, ক্যাপ্টেন ওয়াটসন, N.S. সিমসন অ্যান্ড আদার ব্রিটিশ, শুভম প্রামাণিক, ব্রিটিশ সোল্ডার, রত্নদীপ ঢাং, ব্রিটিশ সোলজার, অভিনব হাজরা, হ্যান্ড ফ্যান অ্যান্ড আদার ইন্ডিয়ান।